18 বছর ধরে আমি আর আমার স্ত্রী আলাদা ঘরে ঘুমাই। এতদিন মনে করতাম এটা শুধু অভ্যাস, বয়সের সাথে তৈরি হওয়া দূরত্ব। কিন্তু আজ বুঝলাম ওটা অভ্যাস না, ওটা ছিল শাস্তি। সকালের নাস্তার টেবিলে বসে কথাটা বলেছিলাম আমি। ডাইনিং টেবিলে ডালভাজি, পরোটা আর ডিম সাজানো ছিল। বাইরে হালকা বৃষ্টি হচ্ছিল। জানালার কাছে বৃষ্টির ফোঁটা পড়ে টুপটাপ শব্দ হচ্ছিল। অথচ ঘরের ভেতরটা ছিল অদ্ভুত ঠান্ডা। আমি গলা খাকারি দিয়ে বললাম, শোনো, কালকে হাসপাতালে যেতে হবে। ডাক্তার বলেছে এনজিওগ্রাম লাগতে পারে। তুমি স্কুল থেকে ছুটি নিয়ে একটু সাথে যেও। আমার স্ত্রী নাফিসা তখন সিঙ্কে দাঁড়িয়ে কাপ খুঁজছিল। একবারও আমার দিকে তাকালো না। খুব শান্ত গলায় বলল, পারবো না। সামনে এসএসসি টেস্ট পরীক্ষা, স্কুলে প্রচুর চাপ। আমি বিরক্ত হয়ে চামচটা প্লেটের উপর ছুঁড়ে রাখলাম। মানে কি? পারবা না? আমার হার্টের অবস্থা খুব খারাপ, যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে। এই প্রথম সে ঘুরে তাকালো। আর সেই চোখের দৃষ্টি দেখে আমার বুকের ভিতরটা হঠাৎ কেঁপে উঠল। ওর চোখে রাগ ছিল না, অভিমানও ছিল না, ছিল জমাট বাঁধা একান্ত ক্লান্তি। নাফিসা ঠান্ডা গলায় বলল, 2 বছর আগে যখন আমার ব্রেস্ট ক্যান্সারের অপারেশন হয়েছিল, তখন তুমি কোথায় ছিলে? আমার গলা শুকিয়ে গেল। মনে হলো কেউ যেন মাথার উপর বরফপানি ঢেলে দিল। আমি তোলাতে তোলাতে বললাম, আমি তো অফিসের কাজে গিয়েছিলাম। ওর ঠোঁট একটু কেঁপে উঠল। হাসিও না, ব্যঙ্গও না, ওটা ছিল ঘৃণা। ফেসবুকে যে ছবি আপলোড করেছিলে চা খেতে খেতে নদীর পাড়ে দাঁড়িয়ে, ওগুলো অফিসের কাজ ছিল। আমি চুপ হয়ে গেলাম, কারণ উত্তরটা আমি নিজেও জানতাম। হ্যাঁ, আমি গিয়েছিলাম, আমি আনন্দ করেছি। আর সেই সময় আমার স্ত্রী অপারেশন থিয়েটারের দরজার ওপাশে মৃত্যুভয়ে কাঁদছিল। কিন্তু তখন আমি নিজের ভুল স্বীকার করিনি। যেটা গত 25 বছর ধরে করেছি সেটাই করেছিলাম, নিজেকে সাফাই দিয়েছিলাম। বলেছিলাম, অপারেশন তো ঠিকঠাকই হয়েছে শেষমেশ, আর আমার মা তো ছিল তোমার সাথে। নাফিসা হাত মুছতে মুছতে ধীরে ধীরে বলল, তোমার মা 3 দিন পরেই চলে গিয়েছিল কোমরের ব্যথা বলে। আমার ছোট বোন চাকরি থেকে ছুটি নিয়ে 1 সপ্তাহ আমার পাশে ছিল। তুমি একদিনও আসোনি। প্রতিটি শব্দ যেন আমার বুকের ভিতর ঢুকে যাচ্ছিল। আমি কথা ঘোরানোর চেষ্টা করলাম, নিজের অসুস্থতার কথা টেনে আনতে চাইলাম। কিন্তু নাফিসা থামল না। ও যেন বহু বছরের জমে থাকা হিসাব খুলে বসেছে আজ। মনে আছে আমাদের ছেলের বোর্ড পরীক্ষার আগের রাতে তুমি বন্ধুদের সাথে আড্ডা দিয়ে রাত 3টে বাসায় ফিরেছিলে? মনে আছে আমার বাবার জানাজার দিন তুমি বলেছিলে সাইটে জরুরি কাজ আছে? মনে আছে আমি ঝরে পড়েছিলাম আর তুমি বলেছিলে এত ড্রামা করো না? প্রতিটি কথা আদালতের রায়ের মতো এসে পড়ছিল আমার উপর। আমি হঠাৎ বুঝতে পারলাম আমাদের আলাদা ঘরে ঘুমানোটা কোনো অভ্যাস ছিল না। নাফিসা অনেক আগেই আমাকে তার জীবন থেকে সরিয়ে দিয়েছে, শুধু সংসারটা ভাঙেনি। আমি দেখলাম সে অন্য ঠিক করছে, ব্যাগটা কাঁধে তুলছে, স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। 25 বছরের সংসারের মানুষটাকে হঠাৎ খুব অচেনা লাগছিল। আমি ভাঙা গলায় বললাম, তাহলে আমার খেয়াল রাখবে কে? নাফিসা দরজা খুলে থেমে গেল। তারপর খুব ধীরে বলল, তোমার মাকে ফোন দিও। তুমি তো সবসময় বলো ওনার মতো তোমাকে কেউ ভালোবাসে না। দরজাটা বন্ধ হয়ে গেল, আর পুরো ফ্ল্যাটটা হঠাৎ কেমন নিস্তব্ধ হয়ে গেল, ভয়ঙ্কর এক নীরবতা। আমি সোফায় বসে রইলাম। শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। ড্রয়ার খুলে ওষুধ বের করে জিভের নিচে দিলাম। আমার বয়স 48, একটা বড় নির্মাণ প্রতিষ্ঠানে সিনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করি। সারা জীবন ভেবেছি আমি খুব শক্ত মানুষ। রাত জাগা, টেনশন, সিগারেট, অনিয়ম, এগুলো আমাকে কিছু করতে পারবে না। কিন্তু গত সপ্তাহে অফিসের সাইডে দাঁড়িয়ে হঠাৎ সব অন্ধকার হয়ে গিয়েছিল। মনে হয়েছিল বুকের উপর কেউ ইটের দেওয়াল চাপা দিয়েছে। সহকর্মীরা তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যায়। ইসিজি, রক্ত পরীক্ষা, স্ক্যান, তারপর ডাক্তারের সেই ভয়ঙ্কর চেহারা, আর দেরি করলে পরের বার হয়তো বাঁচাতে পারব না। সেদিন হাসপাতাল থেকে নাফিসাকে ফোন করেছিলাম। 3 বার কল দেওয়ার পর ধরেছিল। ক্লাসে আছি, কি হয়েছে? আমি বললাম আমি হাসপাতালে, হার্টের সমস্যা। গিয়েও কয়েক সেকেন্ড চুপ ছিল। আমি অপেক্ষা করছিলাম, হয়তো বলবে কেমন আছো, হয়তো বলবে ভয় পেও না। কিন্তু কিছুই বলল না। শুধু জিজ্ঞেস করল, কোন হাসপাতালে? আমি নাম বলতেই বলল, স্কুল শেষে আসছি কে, ব্যাস এতটুকুই। সেদিন রাতে বাসায় ফিরে সে নিজের ঘরে ঢুকে খাতা দেখতে বসেছিল, আর আমি আমার ঘরে শুয়ে অপেক্ষা করছিলাম, হয়তো আসবে, হয়তো জিজ্ঞেস করবে কেমন লাগছে। আসেনি।
যেমন গত 18 বছরেও আসেনি। আজ সকালে যখন ও চলে গেল তখন হঠাৎ বুকের ব্যথার চেয়েও ভয়ঙ্কর একটা কষ্ট অনুভব করলাম। আমি ফোন হাতে নিলাম। মাকে কল দেব? ছেলেকে? হাসপাতালে? কাউকেই ফোন দিলাম না। জানি না কেন। হয়তো নিজের কাছেই প্রমাণ করতে চাইছিলাম নাফিসা ভুল বলছে, হয়তো সত্যটা জানতাম বলেই পালাচ্ছিলাম। আমি ফেসবুক খুললাম। 2 বছর আগের মেমোরিজ খুলতেই বুকের ভিতরটা ধপ করে উঠল। স্ক্রিনে একটা ছবি ভেসে উঠেছে, আমি হাসছি, হাতে ডাব, পিছনে পাহাড়। আর ছবিটার ক্যাপশনে লেখা, লাইফ ইজ বিউটিফুল গু। ঠিক সেই দিন আমার স্ত্রী অপারেশন থিয়েটারে ঢুকেছিল। আর ছবিটার নিচে নাফিসার একটা কমেন্ট, অপারেশন শেষ, ডাক্তার বলছে এখনো জ্ঞান ফেরেনি, সবাই দোয়া করবেন। আমার হাত কাঁপতে শুরু করলো। হঠাৎ মনে হলো আমি কোনোদিন স্বামী ছিলাম না, আমি শুধু একজন মানুষ ছিলাম যে সবসময় নিজের প্রয়োজনটাই আগে দেখেছে। আর আজ যেদিন সত্যি সত্যি আমার পাশে কাউকে দরকার, সেদিন আমি একা, একদম একা। বিকেল 5টা। আকাশটা অদ্ভুত ধূসর হয়ে আছে, মনে হচ্ছে শহরটার উপর কেউ বিশাল একটা কালো কাপড় টাঙিয়ে দিয়েছে। আমি একা বসে আছি ড্রয়িং রুমে। চারপাশে নিস্তব্ধতা, শুধু দেওয়ালের ঘড়িটার টিকটিক শব্দ। আজ অফিসেও যাইনি, হাসপাতালেও না। সকাল থেকে শুধু একটা কথাই মাথার ভিতর ঘুরছে, আমি কি সত্যিই এত খারাপ মানুষ ছিলাম? হঠাৎ চোখ গেল বুকশেলফের উপরে রাখা একটা পুরনো ফটো ফ্রেমে, আমাদের বিয়ের ছবি। নাফিসার বয়স তখন 22, লাল শাড়ি পরা, চোখে স্বপ্ন। আর আমি হাসছি এমনভাবে যেন পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মানুষ আমি। কিন্তু সেই মানুষটাই ধীরে ধীরে ওর জীবনটাকে জাহান্নাম বানিয়ে ফেলেছে। আমি কাপা হাতে ফ্রেমটা তুলে নিলাম। ঠিক তখনই কলিং বেল বাজল। দরজা খুলতেই দেখি আমার ছেলে আদিব দাঁড়িয়ে আছে। 3 বছর ধরে কানাডায় থাকে, শেষবার বাসায় এসেছিল প্রায় 1.5 বছর আগে। সে ভিতরে ঢুকেই কপাল কুঁচকে বলল, মা ফোন ধরছে না কেন? আমি শুকনো গলায় বললাম, স্কুলে আছে হয়তো। আদিব ব্যাগটা সোফায় ছুঁড়ে ফেলে আমার দিকে তাকালো। তারপর ঠান্ডা গলায় বলল, হার্টের সমস্যার কথা শুনলাম। এখন কেমন? আমি অবাক হলাম, ছেলেটার গলায় এক ফোঁটা উদ্বেগ নেই, শুধু দায়িত্ব পালন করার মতো একটা প্রশ্ন। আমি মৃদু হেসে বললাম, বয়স হয়েছে তো? আদিব কিছুক্ষণ চুপ করে থাকল। তারপর ধীরে ধীরে বলল, তুমি জানো, মা ক্যান্সারের সময় রাতে একা একা বাথরুমে গিয়ে কাঁদত। আমার বুকটা ধপ করে উঠল। সে মোবাইল বের করল, একটা ভিডিও চালু করল। ভিডিওটা দেখে আমার শরীর ঠান্ডা হয়ে গেল। হাসপাতালের কেবিন। নাফিসার মাথায় ওড়না নেই, কেমোথেরাপির কারণে চুল পড়ে গেছে। ও আয়নার দিকে তাকিয়ে কাঁদছে। আর ভিডিওর পিছন থেকে আদিবের ছোট্ট গলা, মা, বাবা আসবে না? নাফিসা তখন জোর করে হাসার চেষ্টা করে বলেছিল, বাবা অনেক ব্যস্ত, আদু। ভিডিওটা বন্ধ হয়ে গেল। ঘরের ভেতর নীরবতা। আমি মাথা নিচু করে বসে রইলাম। আদিব দাঁতে দাঁত চেপে বলল, জানো বাবা, আমি ছোটবেলায় তোমাকে হিরো ভাবতাম। তারপর একদিন বুঝলাম তুমি শুধু নিজের জন্যই বাঁচো। আমি কাঁপা গলায় বললাম, আদিব, আমি ভুল করেছি, জানি। সে হেসে উঠল, অদ্ভুত ঠান্ডা হাসি। এখন বুঝছো যখন সবাই তোমাকে ছেড়ে চলে যাচ্ছে? আমি মাথা তুলে তাকাতেই সে ধীরে ধীরে বলল, মা তোমাকে অনেক আগে থেকেই ডিভোর্স দিতে চেয়েছিল। আমি বাধা দিয়েছিলাম। আমার পুরো শরীর জমে গেল। আদিব জানালার পাশে গিয়ে দাঁড়ালো। বাইরে বৃষ্টি বাড়ছে। সে নিচের রাস্তার দিকে তাকিয়ে বলল, মা বলছিল এই বয়সে সংসার ভাঙলে মানুষ হাসবে, তাই থেকে গেছে। শুধু সম্পর্কটাকে মেরে ফেলছে। আমার মাথার ভিতর শব্দ হচ্ছিল। আমি ফিসফিস করে বললাম, তোমার মা এখন কোথায়? আদিব এবার আমার দিকে তাকালো। তারপর খুব ধীরে বলল, আজকে স্কুল যায়নি। আমার বুকটা ধপ করে উঠল। সে মোবাইলটা আমার দিকে বাড়িয়ে দিল। স্ক্রিনে একটা ছবি, নাফিসা বসে আছে একটা ক্যাফেতে, তার সামনে একজন পুরুষ, 50-এর কাছাকাছি বয়স, শান্ত চেহারা। দুজনের মুখে অদ্ভুত প্রশান্তি। আমি হতবাক হয়ে ছবিটার দিকে তাকিয়ে রইলাম। আদিব ধীরে ধীরে বলল, উনি ডক্টর শামিউল, তোমার মায়ের অনকোলজিস্ট ছিল। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। তুমি কি বলতে চাইছো? আদিব এবার সরাসরি চোখে চোখ রেখে বলল, ক্যান্সারের সময় যে মানুষটা প্রতিদিন মায়ের পাশে ছিল, মা হয়তো শেষমেশ তাকেই বিশ্বাস করতে শিখেছে। আবার মাথা ঘুরে উঠল। না না, নাফিসা এটা করতে পারে না। আমি হঠাৎ চিৎকার করে উঠলাম, তোমার মা আমার স্ত্রী। আদিব এবার বিস্ফোরিত হল। স্ত্রী?
সে টেবিলের উপর রাখা গ্লাসটা ছুঁড়ে মারল দেওয়ালে। কাঁচ ভেঙে ছড়িয়ে পড়ল পুরো ফ্লোরে। স্ত্রী মানে শুধু বাসায় টাকা দেওয়া নয়। স্ত্রী মানে অপারেশনের সময় হাত ধরা। স্ত্রী মানে রাত 3টে জ্বর নিয়ে পড়ে থাকলে মাথায় পানি দেওয়া। স্ত্রী মানে একা কাঁদতে না দেওয়া। প্রতিটি শব্দ আমার মুখে থাপ্পড়ের মতো লাগছিল। আমি নিঃশব্দে বসে রইলাম, কারণ এই প্রথম আমি বুঝতে পারছিলাম আমি সত্যিই সব হারিয়ে ফেলেছি। ঠিক তখনই আমার ফোন বেজে উঠল। স্ক্রিনে হাসপাতালের নাম। আমি কাঁপা হাতে কল ধরলাম। ওপাশ থেকে ডাক্তার বললেন, মিস্টার শফিক, আপনার রিপোর্ট এসেছে। অবস্থা খুব ক্রিটিক্যাল। যত দ্রুত সম্ভব এনজিওগ্রাম করতে হবে। আমার গলা কেঁপে উঠল। আমি কাল আসছি। ডাক্তার কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, একটা কথা আরও জানানো দরকার। আমার বুক ধর করতে লাগল। আপনার স্ত্রী আজ দুপুরে হাসপাতালে এসেছিলেন। আমি স্তব্ধ। ডাক্তার বললেন, উনি আপনার সব রিপোর্ট, মেডিকেল ফাইল আর অপারেশনের কনসেন্ট ফর্ম নিয়ে গেছে। আমার ঠোঁট শুকিয়ে গেল। মানে? ওপাশ থেকে খুব ধীরে উত্তর এলো, উনি বলেছেন যদি অপারেশনের সময় কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হয় তাহলে উনি সাইন করবেন। আমার চোখ ভিজে উঠল। নাফিসা, এত অপমান, এত ঘৃণা, এত দূরত্বের পরেও সে এখনো আমাকে মরতে দেয়নি। কিন্তু ঠিক তখনই ডাক্তার শেষ কথাটা বললেন, আর উনি একটা খাম রেখে গেছেন আপনার জন্য। আমার বুকটা কেঁপে উঠল। খামে কি আছে? ডাক্তার কয়েক সেকেন্ড চুপ থেকে বললেন, ডিভোর্স পেপার। লাইনটা কেটে গেল। আর আমি সোফায় বসে রইলাম। চারপাশে ভাঙা গ্লাস, বাইরে ঝড়, আর আমার হাতে কাঁপতে থাকা ফোন। কারণ আজ প্রথমবার আমি বুঝলাম কিছু শাস্তি জেল হয় না। কিছু শাস্তি হলো যাকে সবচেয়ে বেশি অবহেলা করেছ একদিন তার কাছেই দ্বিতীয় সুযোগ ভিক্ষা চাওয়া। রাত 2:30। শহরটা তখন বৃষ্টিতে ডুবে আছে। হাসপাতালের করিডোর জুড়ে সাদা আলো, জীবাণুনাশকের গন্ধ, দূরে কোথাও একটা শিশুর কান্না, আর মাঝে মধ্যে মনিটরের বিপ বিপ শব্দ। আমি কেবিনের বিছানায় আতশোয়া হয়ে বসে আছি। হাতে সেই খাম, ডিভোর্স পেপার। খামটা এখনো খোলা হয়নি। খুলতে ভয় লাগছে। কারণ জীবনের প্রথমবার আমি বুঝেছি কিছু কাগজ শুধু সম্পর্ক শেষ করে না, একজন মানুষকেই তার নিজের চোখেও ছোট করে দেয়া। দরজার ওপাশে হালকা শব্দ হলো। আমি তাকিয়ে দেখি আদিব দাঁড়িয়ে আছে। তার চোখ লাল, ক্লান্ত। সে ধীরে ধীরে ভিতরে ঢুকে বলল, ডাক্তার বলছে সকালেই এনজিওগ্রাম করবে। আমি কিছু বললাম না। আদিব চুপচাপ পাশে এসে দাঁড়ালো। তারপর নিচু গলায় বলল, মা বাইরে বসে আছে। আমার বুকটা ধক করে উঠল। ভিতরে আসেনি কেন? আদিব তিক্ত হেসে বলল, সবাই সব জায়গায় ঢুকতে পারে না বাবা। কথাটা শুনে মাথাটা নিচু হয়ে গেল আমার। কারণ এই হাসপাতালের প্রতিটি দেওয়াল যেন আমাকে মনে করিয়ে দিচ্ছে 2 বছর আগে নাফিসাও এমন একটা কেবিনে একাই ছিল, আর আমি ছিলাম পাহাড়ের পাশে দাঁড়িয়ে হাসতে ব্যস্ত। হঠাৎ কেবিনের দরজা আবার খুলল। নাফিসা ঢুকল, সাদানীল একটা শাড়ি পরা, চোখের নিচে ক্লান্তির ছাপ, তবু আজ তাকে অদ্ভুত শান্ত লাগছে। সে ভিতরে ঢুকে শুধু বলল, ডাক্তার আসবে একটু পর। আমি তার দিকে তাকিয়ে রইলাম। এই মানুষটার সাথে আমি 25 বছর কাটিয়েছি, তবুও আজ মনে হচ্ছে তাকে আমি কোনোদিন চিনিইনি। আমি কাঁপা গলায় বললাম, তুমি এখনো আছো? নাফিসা কিছুক্ষণ চুপ করে থাকল। তারপর ধীরে বলল, মরতে দিইনি বলেই তো আছি, বাঁচিয়ে রাখার জন্য না। প্রতিটি শব্দ নিঃশব্দ ছুরির মতো ঢুকে গেল বুকের ভিতর। আমি চোখ নামিয়ে ফিসফিস করে বললাম, আমি খুব খারাপ মানুষ ছিলাম, তাই না? নাফিসা এবার প্রথমবারের মতো আমার দিকে স্থির হয়ে তাকালো। তার চোখে জল নেই, শুধু বহু বছরের ক্লান্তি। তুমি খারাপ ছিলে না শফিক। তুমি শুধু কখনো কাউকে নিজের সমান মানুষ ভাবনি। ঘরটা নিস্তব্ধ হয়ে গেল। বাইরে বৃষ্টি আরো জোরে পড়ছে। আমি হাত বাড়িয়ে খামটা তুলে ধরলাম। ডিভোর্স চাও? নাফিসা ধীরে মাথা নাড়ল। আমি অনেক বছর আগেই চলে গিয়েছিলাম। শুধু কাগজে বাকি ছিল। আমার গলা ভেঙে গেল। আর কোনো সুযোগ নেই? সে মৃদু হেসে ফেলল, অদ্ভুত কষ্টের হাসি। সুযোগ? তারপর ধীরে ধীরে বলল, ক্যান্সারের পর রাতে ঘুম ভেঙে আমি বুক চেপে কাঁদতাম। মনে হতো আমি আর নারী না, আমি অসম্পূর্ণ। আমার বুক মোচ দিয়ে উঠল। নাফিসা জানালার দিকে তাকিয়ে বলল, তখন আমি শুধু চেয়েছিলাম তুমি একবার আমার মাথায় হাত রাখো। সে চোখ বন্ধ করল। তুমি রাখোনি।
আমি ভেঙে পড়লাম, 2 হাত দিয়ে মুখ থেকে কাঁদতে শুরু করলাম। 48 বছরের জীবনে এই প্রথম নিঃশব্দে না ভেঙে পড়া মানুষের মতো। আদিব চুপচাপ দাঁড়িয়েছিল, তারপর ধীরে ধীরে বাইরে বেরিয়ে গেল। কেবিনে শুধু আমি আর নাফিসা, আর মাঝখানে 25 বছরে জমে থাকা দূরত্ব। অনেকক্ষণ পরে আমি ফিসফিস করে বললাম, ডক্টর শামিউল, উনার সাথে তোমার। নাফিসা থামিয়ে দিল। ভালো মানুষ। আমি চুপ। সে ধীরে বলল, যেদিন কেমোর পরে আয়নায় নিজেকে দেখে ভয় পাচ্ছিলাম, সেদিন উনি বলেছিলেন, চুল পড়ে গেলে মানুষ কুৎসিত হয় না, একা হয়ে গেলে হয়। আমার চোখটা ভিজে উঠল। নাফিসা আবার আমার দিকে তাকালো। উনি আমাকে সম্মান দিয়েছেন, যেটা আমি তোমার কাছ থেকে কোনোদিন পাইনি। আমি আর কিছু বলতে পারলাম না, কারণ এই যুদ্ধে আমি হেরে গেছি অনেক আগেই, শুধু আজ ফলাফল শুনছি। ঠিক তখন ডাক্তার ঢুকলেন। অপারেশনের কাগজ এগিয়ে দিলেন, সাইন করতে হবে। আমার হাত কাঁপছিল, কলম ধরতে পারছিলাম না। নাফিসা এগিয়ে এসে কাগজটা ধরে রাখল। সেই মুহূর্তে হঠাৎ মনে পড়ল, বিয়ের দিন কাজী সাহেবের সামনে এই হাতটাই ধরেছিলাম আমি, একটা জীবন একসাথে কাটানোর জন্য। আর আজ একই হাত আমার অপারেশনের অনুমতিতে সাইন করছে, হয়তো শেষবারের মতো। সকাল 8টা। আমাকে ওটিতে নেওয়া হচ্ছে। করিডোরের সাদা আলো চোখে লাগছে। স্ট্রেচারের পাশে আদিব হাঁটছে, আর একটু দূরে দাঁড়িয়ে নাফিসা। আমি কষ্ট করে হাত বাড়ালাম। নাফিসা এগিয়ে এলো। আমি ফিসফিস করে বললাম, যদি বাঁচি আমি সব ঠিক করতে চাই। নাফিসা অনেকক্ষণ চুপ করে রইল। তারপর খুব আস্তে বলল, সব ভুলের ক্ষমা হয় না শফিক। আমার বুকটা কেঁপে উঠল। কিন্তু সে পরের কথাটা বলল আরও ধীরে, তবুও মানুষ বদলাতে পারে, ওটুকুই। তারপর দরজা বন্ধ হয়ে গেল। 3 সপ্তাহ পরে শরতের বিকেল, আকাশে সাদা মেঘ। আমি বারান্দায় বসে আছি, হাতে চা। হার্ট অপারেশনের পরে শরীর অনেক দুর্বল হয়ে গেছে, সিগারেট ছেড়েছি, অফিস থেকে 6 মাসের ছুটি নিয়েছি। প্রথম বাসাটা ভয়ঙ্কর ফাঁকা লাগত, কিন্তু আজ অদ্ভুত শান্ত লাগছে। কারণ আজ সকালে আমি প্রথমবার রান্নাঘরে দাঁড়িয়ে নিজের জন্য নাস্তা বানিয়েছি। প্রথমবার মায়ের বদলে নিজে কাপড় ধুয়েছি। প্রথমবার বুঝেছি সংসার শুধু টাকা দিয়ে চলে না। দরজায় নখ হলো। আমি খুলতেই দেখি নাফিসা দাঁড়িয়ে, হালকা রঙের শাড়ি, হাতে কিছু খাতা। সে ভিতরে এসে বলল, আদিব বলছিল ওষুধ ঠিকমতো খাচ্ছ না। আমি হেসে ফেললাম। তুমি এখনো খবর রাখো? নাফিসা উত্তর দিল না, টেবিলের উপর ওষুধ গুছিয়ে রাখতে লাগল। আমি তাকিয়ে রইলাম। তারপর বললাম, ডিভোর্স পেপারে এখনো সাইন করিনি। তার হাতটা থেমে গেল। ঘরের ভিতর নিস্তব্ধতা। আমি কাঁপা গলায় বললাম, আমি জানি হয়তো তোমাকে আর কোনোদিন ফিরে পাব না, কিন্তু জীবনের বাকি সময়টা অন্তত এমন মানুষ হয়ে থাকতে চাই, যাকে দেখলে তুমি ঘৃণা অনুভব করবে না। নাফিসা দীর্ঘক্ষণ চুপ রইল। তারপর খুব ধীরে সোফায় বসে পড়ল। জানালার বাইরে শেষ বিকেলের আলো এসে পড়ছে তার মুখে। সে নিচু গলায় বলল, জানো শফিক, সবচেয়ে কষ্টের কি ছিল? আমি তাকালাম। নাফিসার চোখ ভিজে উঠেছে। তুমি কোনোদিন বুঝতেই চাওনি আমি কষ্ট পাই, গিয়ে আমার বুকটা ভেঙে যাচ্ছিল। আমি ধীরে ধীরে বললাম, এখন বুঝি। নাফিসা চোখ মুছে উঠে দাঁড়ালো, দরজার দিকে হাঁটল। আমি আর থামালাম না, কারণ ভালোবাসা কখনো জোর করে পাওয়া যায় না। দরজার কাছে গিয়ে সে থামল। তারপর পিছনে ফিরে তাকালো। অনেকদিন পরে প্রথমবার তার চোখে ঘৃণা ছিল না, শুধু ক্লান্ত কোমলতা। সে ধীরে বলল, আগামী শুক্রবার আদিব আসবে। একসাথে দুপুরে খাবে। আমার বুকের ভিতর কেঁপে উঠল কিছু একটা। এটা ক্ষমা? না এটা নতুন শুরু? তাও জানি না, কিন্তু দীর্ঘ 18 বছরের নীরবতার পর এটাই ছিল প্রথম দরজা যেটা আবার একটু খুলল। নাফিসা বেরিয়ে গেল। আমি বারান্দায় এসে দাঁড়ালাম। আকাশে বৃষ্টি থেমে গেছে, দূরে সূর্যের আলো বের হচ্ছে ধীরে ধীরে। আর আমি হঠাৎ বুঝলাম, কিছু মানুষকে হারিয়ে ফেলার পর আমরা বদলাই না। আমরা বদলাই যখন বুঝি তারা ঠিক কতটা একা ছিল আমাদের পাশে থেকেও। বন্ধুরা, প্রতিদিন এরকম গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।